পদ্মা, আড়িয়ালখা এবং কুমার নদী বিধৌত যে জেলা মাদারীপুর, সেই মাদারীপুর জেলায় আজকে আমরা রয়েছি এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানে কথা বলবো আমরা এই জেলার সমস্যা, সম্ভাবনা এবং সামনের দিনগুলোতে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে সম্ভাব্য জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে তাদের কাছে সরাসরি মানুষের যে জিজ্ঞাসা রয়েছে, যে প্রশ্ন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুরুতে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আব্দুস সোবহান সাহেবকে। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাদের স্বাগত। এরপরে রয়েছেন জেলা বিএনপির অর্থাৎ মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান করার জন্য। এরপরে ঠিক তার পাশেই রয়েছেন মোহাম্মদ দিদার হোসেন, যিনি এই মাদারীপুর 2 আসনের প্রার্থী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী মনোনীত প্রার্থী। জনাব দিদার হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং মাদারীপুরবাসীর পক্ষ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই মাদারীপুর জেলার সাধারণ মানুষের প্রত্যাশা, যিনি গণমাধ্যম কর্মী হিসেবে দীর্ঘদিন মাঠের পরিস্থিতি তুলে আনেন, আমরা শুরুতেই সেই সাগর হোসেন তামিম ভাইয়ের কাছে যেতে চাই। এই মাদারীপুর জেলার সমস্যা, সম্ভাবনা থেকে শুরু করে রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে যদি আমাদেরকে একটু ব্রিফ করেন আপনি। ধন্যবাদ আপনাকে। আসলে মাদারীপুর জেলা একটি সম্ভাবনাময় জেলা, কারণ এই জেলাটি দেশের যে অন্যতম দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে প্রবেশদ্বার, অর্থাৎ পদ্মা সেতু এই অঞ্চলকে ঢুকতে যে জেলাটি সর্বপ্রথম যায় সেটি হচ্ছে এই মাদারীপুর জেলা। এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোর সাথে পদ্মা সেতু যে কানেক্টেড করেছে, এর পিছনে আসলে বিগত সরকার বারবারই বলতে চেষ্টা করেছে এই পদ্মা সেতুর ফলে জেলার ব্যাপক উন্নয়ন হবে, কিন্তু আমরা বিগত দিনে লক্ষ্য করেছি যে এই জেলায় কিন্তু আসলে উন্নয়নের যে বিষয়গুলো সেগুলো আমরা লক্ষ্য করিনি। বিশেষত পদ্মা সেতুর এই ভাঙা থেকে এই বরিশাল পর্যন্ত যে 6 লেন হওয়ার কথা ছিল, সেটি বিগত দিনের সরকার বারবার বলেছে যে এই সড়কটি 6 লেন হবে, অর্থাৎ ঢাকা বরিশাল মহাসড়ক 6 লেন হবে, কিন্তু সেটি আমরা দেখেছি যে দীর্ঘদিনও সেটি আলোর মুখ দেখেনি। এটি কিন্তু আসলে এই জেলাবাসীর জন্য একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে গত এই 3 মাসে এই সড়কে 41 জনের মতো প্রাণহানি হয়েছে। আসলে এই সড়কটির উন্নয়নের কথা কিন্তু বারবার জেলাবাসী বললেও সেটি কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করিনি। এই জেলার শিল্প কলকারখানা যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটি কিন্তু এই জেলাবাসী আসলে দেখেনি। এই জেলায় কর্মসংস্থান সৃষ্টির মতো কোনো ব্যবস্থা কিন্তু করা হয়নি, যে কারণে কিন্তু আসলে এই যে বেকারত্ব সেটি আমরা লক্ষ্য করেছি, যে কারণে বিদেশে যাওয়ার যে প্রবণতা সেটি কিন্তু আমরা এই জেলাবাসীকে বেশি দেখেছি। আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই যে বাংলাদেশ পরিসংখ্যান যে রয়েছে সেই তথ্য মতে মাদারীপুর জেলা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে অন্যতম গরিব জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটি কিন্তু এই জেলাবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক, কারণ বিগত সরকারের সময় এই জেলায় কিন্তু যে কার্যক্রম নিষিদ্ধ হয়, যে আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রীরাও ছিল, তারপর কিন্তু এই জেলা আসলে কেন গরিব থাকবে সেই প্রশ্নটি কিন্তু সাধারণ মানুষের মনে বারবারই ঘুরে ফিরে এসছে এবং এটি কিন্তু সাধারণ মানুষও আসলে এই বিষয়টিকে ধিক্কার দিয়েছেন। এবং মাদারীপুর জেলা কিন্তু পর্যটনের একটি অন্যতম শহর হতো, বিশেষ করে এই যে আপনারা দেখেছেন যে শকুনি লেক রয়েছে, এই লেককে ঘিরে যদি পরিকল্পিতভাবে আসলে লেকটাকে আরো সৌন্দর্য বর্ধন করা যেত, তাহলে কিন্তু এই লেককে ঘিরে এবং অন্যান্য যে বিভিন্ন স্পট রয়েছে যেখানে আসলে পর্যটনের সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা খাটতেও কিন্তু আসলে এই বিগত দিনে করা হয়নি, যে কারণে এটাও একটি জেলাবাসীর চাওয়ার মধ্যে রয়েছে। এবং আসলে আরেকটা বিষয় হচ্ছে মাদারীপুর জেলা শহরে যেটি দেখেছি যে কিশোর গ্যাং এবং উঠতি বয়সী যে ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু এই কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছে। তার অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে এরা কিন্তু বিশৃঙ্খল হয়ে যাচ্ছে এবং মাদারীপুরে প্রায় কিন্তু আমরা লক্ষ্য করছি যে বড় বড় মারামারির ঘটনা ঘটছে। গত 1 বছরে মাদারীপুর জেলায় জেলা পুলিশ মানে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গত 1 বছরে মাদারীপুর জেলায় 42 জন লোক খুন হয়েছে। একটি জেলার জন্য এটা অত্যন্ত বড় একটা হুমকির বিষয়। কেন হয়েছে? তার অন্যতম কারণ হচ্ছে এই রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেওয়ার ফলেই। তো আগামী নির্বাচনে এই বিষয়গুলোকে সামনে রেখে যারা প্রার্থী রয়েছেন তারা যেন এই বিষয়গুলোতে কাজ করে, তাহলে মাদারীপুরকে যে সম্ভাবনাময় জেলা বলা হয়, তাহলে এই জেলাটি আসলে সম্ভাবনায় জেলা হিসেবে মানুষের কাছে পরিচিত পাবে।
ধন্যবাদ সাগর ভাই আপনাকে। আপনি দীর্ঘদিন গণমাধ্যম কর্মী হিসেবে এখান থেকে রুট লেভেল থেকে পুরো চিত্রটা তুলে আনেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে গেলে শুরুতেই মাদারীপুরের একটা যে সংক্ষিপ্ত চিত্র উনি তুলে ধরলেন, একই সঙ্গে এটিও বলা যায় যে মাদারীপুর জেলাতে বলা যায় যে এর আগে অর্থাৎ যদি আমরা একদম ৭৩-এর প্রথম সংসদ নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সালের যে নির্বাচন হয়েছে এর মধ্যে গ্রহণযোগ্য যে নির্বাচনগুলো ছিল, বিশেষ করে ৯১ পরবর্তী যে ৪টি সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে এখানকার প্রত্যেকটি আসনেই কখনোই আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো প্রার্থী আসলে জেতেননি। তো সেই হিসেবে বলা যায় যে এখানে আওয়ামী লীগের জনসমর্থন সবসময় বেশি ছিল। ঠিক এই প্রেক্ষাপটে অর্থাৎ ৫ আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এখন যেভাবে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে স্বভাবতই আওয়ামী লীগ এখানে নেই। আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। সেই ভোট ব্যাংকগুলোর ভাবনায় রাজনৈতিক দলগুলো কিভাবে তাদেরকে ভোটে টানবে সেই বিষয়টা আমরা জানবো। আমরা শুরুতে আসতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জনাব মুফতি আব্দুস সোবহান, যিনি মাদারীপুর ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনাব আব্দুস সোবহান, আপনি শুনলেন যে এখানে যেহেতু আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক রয়েছে, সেই জায়গায় আপনি যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা জানি বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে অনেকগুলো আসনেই প্রার্থী দিয়েছে। ১০ দলীয় জোট প্রার্থী হিসেবে আপনি রাজনীতির মাঠে আপনাদের জয়ের ক্ষেত্রে আপনাদের পাল্লা কতটুকু ভারী বলে আপনি মনে করেন? মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ স্বাধীনের পর থেকে যখন বাংলাদেশ নামকরণ হলো, নামটাই শুধু আছে, উন্নতর দিকে মোটে গেলেও না। কিন্তু যে আমরা বাংলাদেশ গর্ব, কিন্তু আমরা বাংলাদেশ গড়তে পারি নাই। স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমরা স্বাধীনতা নিজেরা ভোগ করতে পারি নাই। বারবার নির্বাচিত যে সমস্ত সংসদ সদস্যরা মাদারীপুর ২ আসন থেকে নির্বাচিত হয়েছেন, তারাও উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেন নাই। তবে ওনারা কাজ করতে পারেন নাই তা বলে আমরা করতে পারবো না আমি বলবো না। আমাদের মাদারীপুরের লোক অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। তবে আমি চাই যে আমার জনগণ আমার কাছে কি চায়, আমি বা কি চাই। আমাকে যদি নির্বাচিত করেন, তবে আমি সর্বপ্রথম সেবামূলক কাজ করব। যেমন নাকি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এবং আমার একটা ইচ্ছা, আমি আমার মাদারীপুর জেলার ভিতরে একটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আপনারা জানেন টেকারার থেকে মাদারীপুর পর্যন্ত আমাদের রাস্তাগুলোর অবস্থা খুবই ভয়াবহ। আমি রাস্তাগুলোকে টেকারার থেকে আমাদের সীমানা থেকে এই পর্যন্ত আমি রাস্তাকে পরিপূর্ণ করব ইনশাআল্লাহ। তারপরে আরেকটা অবহেলিত জায়গায় আছে আমাদের মসজিদ, মাদ্রাসা এবং উলামায়ে কেরামরা, তাদের কোনো স্বাধীন থেকে এই পর্যন্ত কোনো স্বাধীনতা নাই। মসজিদের ইমাম সাহেব, ওনাদের কথা বলতে হয় মসজিদের সেক্রেটারি অথবা সভাপতিদের দ্বারা। আমি মনে করি মোটে গেলেও না। স্কুল কলেজের নেতৃত্ব দিতে পারে যারা স্কুল কলেজ পড়ুয়া লোকেরা। মাদ্রাসা, মসজিদ, এদের নেতৃত্ব দিতে পারে শুধু মাদ্রাসা পড়ুয়া লোকেরা, যেমন কি আলেম ওলামা, ওনারা এটির নেতৃত্ব দেবেন, ওনারা পরিচালনা করবেন। কিন্তু দেখা গেল এরা অবহেলিত, সর্বসময় অবহেলিত থাকে। এই অবহেলিত লোকদেরকে আমি সংগঠিত করব ইনশাআল্লাহ। আমাদের দেশের ভিতরে সবচেয়ে দেশ উন্নত করার কারিগর হিসাবে আমাদের কৃষক ভাইরা, তাদের কোনো ন্যায্য অধিকার আমরা দিতে পারি নাই কেউ। শুধু আমরা তাদেরকে কথা দিয়ে আসছি, ওয়াদা দিয়ে আসছি, বলতে আসি ভাই আপনাদের জন্য অনেক কিছু করব, কিন্তু আমরা কোনো কিছু করি নাই। তারপর যাদের দ্বারা আমরা খাদ্য দ্রব্যগুলো মিটাবো, কিন্তু তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তো সেটা হবে না। কিন্তু আমার প্রতিজ্ঞা রইল যে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব এবং তাদের আশেপাশে দাঁড়াবো, তাদের জন্য যা করণীয় তা আমি করব ইনশাআল্লাহ।
পেশাজীবী ভাইয়েরা আছেন, ব্যবসা বাণিজ্য যারা করেন, চাঁদা বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, অন্যান্য বাণিজ্যের দ্বারা সেটা প্রতিহত হয়। আমি যদি হতে পারি এইগুলোকে আমি প্রতিহত করব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা পাশের জনের কাছে যেতে চাই, অ্যাডভোকেট জাফর আলী, যিনি জেলা বিএনপির আহ্বায়ক। আপনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে যখন বিএনপির মনোনয়ন ঘোষণা করা হয় তখন একটি আসনের মনোনয়ন কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং যাকে দল থেকে ইতিমধ্যে 3 জনকে বহিষ্কার করা হয়েছে আমরা জানি। বহিষ্কৃতরা কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেনি, এখনো মাঠে রয়েছে। সুতরাং যেহেতু বহিষ্কৃতরা মাঠে রয়েছে এবং জেলা বিএনপি মনোনীত যারা প্রার্থী তারাও মাঠে রয়েছে, তো দল হিসেবে বিএনপি যেভাবে ভোটে লড়ছে তাতে আসলে আপনারা জয়ের ব্যাপারে, বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে, ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মুখে যেসব সুধীবৃন্দ আছে, সম্মানিত ব্যক্তিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা ইতিপূর্বে বলেছেন আমি ওই জায়গাটায় একটু যাব যে আওয়ামী লীগের ভোট ব্যাংক, সে ভোটটি কোথায় যেতে পারে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এতে কোনো সন্দেহ নেই। অনুরূপভাবে বিএনপিও মুক্তিযুদ্ধের সপক্ষের দল। আমার বিশ্বাস যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না, যেতে পারছে না আইনগত কারণে এবং তাদের কার্যকলাপের কারণে যেতে পারছে না এবং নৌকা প্রতীক নেই, সে কারণে আমার বিশ্বাস এই আওয়ামী লীগ যারা রয়েছেন তারা সব দেখেছেন মুক্তিযুদ্ধের সপক্ষে, তারা বিশ্বাসী। তারা 71 সালে দেখেছেন একটি দল 71 সালে এই স্বাধীনতার বিপক্ষে থেকে, এই দেশের জনগণের বিপক্ষে থেকে নৃশংস যে তাণ্ডবলীলা, বহু মা বোনের ইজ্জাতহানি এবং মা বোনকে হত্যা করা হয়েছে, সেটা মানুষ এখনো ভুলে যায়নি, এটা মানুষ মনে রেখেছে। সেই বিষয় থেকে আমার বিশ্বাস যে আওয়ামী লীগের যে ভোট আছে তারা নিশ্চয়ই স্বাধীনতার সপক্ষের দল হিসাবে বিএনপিকে সেখানে তারা ভোট দিবে এবং ধানের শীষেই তারা ভোট দিবে। কিন্তু এক্ষেত্রে একটি বাধা যেটি হচ্ছে যে আপনার দলের ভিতরেই তো বিদ্রোহী ধন্যবাদ প্রার্থী আপনাকে, আপনি প্রশ্নটা করেছেন যে আমার দলের ভিতরে 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে, শিবচর 1-এ রয়েছে 2 জন এবং আমার এই মাদারীপুর 2 সংসদীয় আসনে রয়েছে 1 জন। আমি প্রথমে বলবো আমার নিজের এই সংসদীয় আসনে যে আমি মনোনয়ন না পাওয়ার কারণেও আমি এই আমার যে জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান মনোনয়ন পেয়েছে, শুরুতেই আমরা 2 জন ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম, 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, কারাবরণ করেছে। আমাকে প্রতিটি মামলায় 1 নম্বর আসামি জাহানদারকে করা হয়েছে, 2 নম্বর আসামি আজকের যিনি প্রার্থী। আমরা সেই ঐক্যবদ্ধভাবে আমি সেটাকে মেনে নিয়ে তার সাথে দলের স্বার্থে, ধানের শীষের স্বার্থে, তারেক রহমানের স্বার্থে কাজ করতেছি। আমরা মাঠ ছাড়ি নাই। আর যে স্বতন্ত্র প্রার্থী, এই স্বতন্ত্র প্রার্থী 17 বছরে তার মাঠে কতটুকু ছিল, এখানে যারা রয়েছে দর্শকবৃন্দ, আমার শ্রদ্ধেয় ভাইয়েরা রয়েছেন, তারা জানে এই মাদারীপুরের 2 আসনে আপুমায় জনগণ জানে। 2018 সালেও তাকে মনোনয়ন দল দিয়েছিল। 2018 সালে সে তার নিজের কেন্দ্রে একটি এজেন্ট পর্যন্ত দিতে পারেনি। এবারও সে মাঠে নেই। এবার সে মনোনয়নপত্র দাখিল করেছে, সে মাঠে নেই। আমার বিশ্বাস তার বাড়ি রাজৌর থানায়। এই রাজৌর থানায় যে 11টা ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, এই 11টি ইউনিয়ন একটি পৌরসভায় সেখানেও আমার ধানের শীষের প্রার্থী জাহানদার আলী জাহান বিপুল হয়ে বিজয় হয়ে স্বতন্ত্র প্রার্থী, নিশ্চয়ই সেখানে তার ভরাডুবি হবে। আর মাদারীপুর সদর, এটা আমার এবং জাহানদারের থানা, দুজনই আমাদের জন্মস্থান। আমরা 2 জন ঐক্যবদ্ধ করতে আছি। আবার নিজস্ব কিছু বলায় কিছু ইউনিয়ন আছে যেখানে আমার প্রার্থী যদি নাও যায়, আমিও যদি সেখানে কাজ করতেছি, আশা করি কয়েকটি ইউনিয়নে, সেখানে পুরো মাদারীপুর থানায় যে কয়টি অর্থাৎ 10টি ইউনিয়ন একটি পৌরসভা রয়েছে, এখানেও আমরা বিপুল ভোটে বিজয়ী হব। একই সাথে বলতে পারি মাদারীপুর 1, 2 এবং 3টি আসনে আমরা আবারও আপনাকে সুযোগ দেব। আমি আহ্বায়ক হিসেবে ইনশাআল্লাহ তাদের সংসদে পাঠাবো এবং আমরা আপনাকে আবারও সুযোগ দিব। এবার আমরা একটু যেতে চাই দিদার হোসেনের কাছে, যিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী মনোনীত প্রার্থী। তার কাছে যাওয়ার আগে আমরা একটু যদি ছোট্ট করে একটু বলি যে 1991 সাল পরবর্তী যতগুলো নির্বাচন হয়েছে এবং তার পূর্বে যত নির্বাচন হয়েছে, শুধুমাত্র 2014 সালে আমরা দেখেছি সবচেয়ে বেশি আসন পেয়েছিল 2014 সালে সেই বিতর্কিত নির্বাচন, যেটি অন্যান্য দলগুলো বলে থাকেন। সেখানে 11টি আসন পেয়েছিল বামপন্থী দলগুলো, তার মধ্যে বাংলাদেশ
গণতান্ত্রিক দল বাসদ বা মার্ক্সবাদী বাসদ তারা কতটা পেয়েছে আপনারা হয়তো ভালো বলতে পারবেন, তবে রাজনীতির মাঠে বা ভোটের মাঠে বামপন্থী দলগুলোর কতটুকু স্ট্রং বা শক্তিশালী ভূমিকা রয়েছে তার কাছে জানবো। সেই হিসেবে মাদারীপুরে আপনাদের ভূমিকা কতটুকু থাকবে এবং আগামী ভোটের লড়াইয়ে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশী? ধন্যবাদ চ্যানেল 24-কে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আমি বাসদ মার্ক্সবাদী মাদারীপুর 2 থেকে নির্বাচন করছি। আমাদের স্লোগান হচ্ছে শুধু ক্ষমতার পালাবদল নয়, ফাঁসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজের জন্য চাই ব্যবস্থার আমূল পরিবর্তন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ বেঁচে থাকার লড়াই শক্তিশালী করতে বাসদ মার্ক্সবাদী কেচি প্রতীক নিয়ে সারা বাংলাদেশে লড়াই করছে। আমি সেইখানে একজন সংসদ সদস্য হিসাবে আপনাদের সম্মুখে আমার বক্তব্য উপস্থাপন করতে চাই। আপনারা প্রথমে বলেছেন যে মাদারীপুর একটি আওয়ামী লীগের দল, মানে এখান থেকে বারবার তারা বিজয় হয়। এই কথাও যেমন সত্য, এই সত্য হচ্ছে এর আগেও অন্য দল বিজয় হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই আওয়ামী লীগ এখানে ক্ষমতায় এসে যেই ফাঁসিবাদী চরিত্র লড়াই করেছে এমন কোনো জায়গা নাই যেখানে তারা লুটতারাজ এবং দুর্নীতি করে নাই, এবং এই সমস্ত কিছু তাদের নিজেদের আখের গোছানোর জন্য যা যা করার তাই করেছে এবং সর্বশেষ পরিণতি মাদারীপুরবাসী লক্ষ্য করেছে। আগামী দিনের নির্বাচনে তাদের প্রতি যেই ক্ষোভ, যেই রাগ, যেই তাতে মনে হচ্ছে যে তারা অন্য তৃতীয় এক কোনো শক্তিকেই তারা চাচ্ছেন। সেখানে আমিও লড়ছি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। যদি জিতি তাহলে সংসদে এদেশের মেহনতি মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলবো, আর যদি জিততে না পারি তাহলে রাজপথে থেকে এদেশের মেহনতি মানুষের আন্দোলন সংগ্রাম করে যাব। তা আমি এই প্রত্যাশাই ব্যক্ত করছি এবং আগামী দিনে লড়াই সংগ্রামে আমি আপনাদের পাশে থাকতে চাই এবং লড়তে চাই, এই আশাই ব্যক্ত করছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব দিদার হোসেনকে। আমরা এ পর্যায়ে একটু দর্শক সারিতে যেতে চাই, যেখানে রয়েছে এই অঞ্চলের মানুষ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, তাদের সামনে উপবিষ্ট রয়েছেন কিছুক্ষণ আগে যাদের বক্তব্য শুনছিলেন সেই সকল সম্ভাব্য জনপ্রতিনিধিরা। আমরা একটু আপনাদের কাছে জানতে চাই যে একজন সচেতন নাগরিক হিসেবে বা ভোটার হিসেবে এখানকার আপনাদের সম্ভাব্য জনপ্রতিনিধিদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? আসলে মাদারীপুর 2 আসন যেটা ঐতিহ্যবাহী আসন, জানেন এখানে বড় বড় নেতা এর আগে জন্মগ্রহণ করেছে। আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যারা নির্বাচিত হবে তারা এমন একটি জনপদ উপহার দিবে যে জনপথে কোনো হানাহানি থাকবে না, দুর্নীতি থাকবে না, কিশোর সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, এবং একটা প্রাণের দাবি মেডিকেল কলেজ এবং একটা ইউনিভার্সিটি। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু একজন প্রবীণ মানুষ যিনি রাজনীতির দীর্ঘ দশক এই মাদারীপুরে দেখেছেন, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি দীর্ঘ বছর মাদারীপুরের রাজনীতি দেখেছেন এবং সেখানে এর ইতিপূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা মাদারীপুরের উন্নয়ন কিভাবে করেছে এবং সেই জায়গাটায় বর্তমান প্রেক্ষাপটে যে জায়গাটায় দাঁড়িয়ে বাংলাদেশ নতুন একটা বাংলাদেশে সম্ভাব্য জনপ্রতিনিধিদের কাছে আপনাদের প্রত্যাশা কেমন থাকবে? চ্যানেল 24-কে অভিনন্দন এই চমৎকার অনুষ্ঠানটি আমাদের মাদারীপুর করার জন্য। আপনারা অনেকেই জানেন যে মাদারীপুরে 5ই আগস্টের পর আগেও ছিল, কিন্তু যেটা ব্যাপকতা পেয়েছে যে সামাজিক সমস্যা দুটি, একটি হলো কিশোর গ্যাংয়ের আধিপত্য এবং আরেকটি হলো মাদক। এই বিষয়টিকে আমরা আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারা নির্বাচিত হলেও কাজ করবেন, নির্বাচিত না হলে একসাথে কাজ করবেন। আমাদের জনগণের পক্ষ থেকে দাবি। চরম অবনতি হয়েছে মাদারীপুরের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবার ব্যবস্থা। আর অবকাঠামো যেগুলো উন্নয়ন হয়েছে আমরা দেখেছি, অনেক বড় বড় দালান কোঠা হয়েছে, কিন্তু সেই জায়গায় যাদের থাকার কথা
ইন্সট্রাক্টর হিসেবে যারা প্রশিক্ষণ দেবেন তাদের থাকার কথা, সেই পোস্টগুলো না এখনো খালি। 250 শয্যার যে হসপিটালটি আছে সেটা 100 শয্যায় যখন উন্নীত হয়েছে সাত পিরিয়ডে, সেই জনবল এখন নেই। আমাদের একটি বিশ্ববিদ্যালয় নাই। আমার রিকোয়েস্ট, একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ এবং একটি ক্যাডেট কলেজ যদি করেন তাহলে হয়তো আমাদের জনগণের উপকারে। সকলকে ধন্যবাদ। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। এই অংশে একটু যেতে চাই। আপনারা নিশ্চয়ই বড় পরিসরে আমরা দেখলাম যে অনেকেই কথা বলছেন কি কি ধরনের সংকট সম্ভাবনার যারা রয়েছে, বিশেষ করে সংকটের কথাই আমরা অনেক শুনলাম। এর বাইরে সম্ভাব্য জনপ্রতিনিধিদের কাছে আপনাদের কি প্রত্যাশা থাকবে? ধন্যবাদ চ্যানেল 24-কে। যারাই নির্বাচিত হবেন আমরা চাচ্ছি 71-কে ধারণ করতে হবে, 24-এর অনুভূতিও থাকবে। এই সংমিশ্রণে আমরা ভোটাধিকার প্রয়োগ করব এবং আমাদের যিনি সংসদ সদস্য হবেন তিনি এই বিশ্বাসকে সামনে রেখে আমাদের মাদারীপুরের সন্ত্রাস, মাদারীপুরের চাঁদাবাজি এবং মাদক, এটা আমরা নির্মূলের পক্ষে তাদের কাছে আমরা প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনাদের কাছ থেকে আরো আমরা শুনবো নিশ্চয়ই। অনেকগুলো দাবি দেওয়া বা বিভিন্ন কথা আপনারা বলেছেন, আমরা নিশ্চয়ই আপনাদের এই কথাগুলো প্রার্থী সম্ভাব্য যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের কাছ থেকে এই বিষয়গুলো জানতে চাইবো। তারা ভবিষ্যতে নির্বাচিত হলে এই জনগণের জন্য তারা যে দাবি দেওয়া করেছেন, কি ধরনের উদ্যোগ তারা নেবেন, কি ধরনের পদক্ষেপ তারা নেবেন, সেই বিষয়গুলো আমরা জানবো। এখানে যানজটের সমস্যার কথা উল্লেখ করেছেন, স্বাস্থ্য খাত নিয়ে অনেকে কথা বলেছেন, শিল্পায়ন নেই সেই বিষয়ে এসেছে। এছাড়া শিক্ষার যে হার, সেই শিক্ষার হার কিন্তু প্রায় অর্ধেকের মতো রয়েছে, অর্থাৎ 48% মতো শিক্ষার হার রয়েছে। এর বাইরে আরো কিভাবে শিক্ষা খাতে উন্নয়ন করা যায় সব মিলে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা শুরুতেই যেতে চাই মুফতি আব্দুস সোবহান। ইতিমধ্যে আপনারা তার কথা শুনেছেন, যিনি মাদারীপুর 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার কাছে জানতে চাই যে ভোটাররা যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, আপনারা খুব ছোট করে যদি বলেন, নির্বাচিত হলে আপনারা সেই বিষয়গুলোর যথাযথ কোনো পরিকল্পনা নিয়ে কাজ করবেন কিনা বা কি পরিকল্পনা রয়েছে? জি, আমার এক ভাই বললেন যে আমাদের এখানে হাসপাতাল আছে কিন্তু সঠিকভাবে হাসপাতালটা পরিচালনা হয় না। আমরা ইনশাল্লাহ হাসপাতালটা পরিচালনা করব। হাসপাতালের উনি বললেন যে আমরা চেয়েছিলাম একটা মেডিকেল কলেজ, কিন্তু আমরা যদি হতে পারি 10 জনের জোট যদি হতে পারে তাহলে আমরা এখানে এই হাসপাতালকে মেডিকেল কলেজে ইনশাল্লাহ রূপান্তরিত করব। আর মাদক দ্রব্যর ব্যাপারে ভাই যে কথা বললেন, আমরা লেখাপড়া করেছি, আমরা আলেমের দল, আমরা লেখাপড়া করেছি, এলেম শিক্ষা করেছি। এলেমের ভিতরে নিশাগ্রস্ত মাদক দ্রব্য এগুলো সম্পূর্ণরূপে নাজায়েজ। এই নাজায়েজগুলো আমরা করতে দেব না। এইটার থেকে আমরা সকল শ্রেণীর লোকদেরকে আমরা বিরত রাখবো ইনশাল্লাহ। আর আমি এই মাদক দ্রব্য এদের জন্য একটা আশ্রয় কেন্দ্র বানাইতে চাই। যদি আমি নির্বাচিত হই, এই ছেলেপেলেদের জন্য আশ্রয় কেন্দ্র বানানো, তাদের জন্য একটা ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে যাতে ওনারা ওই সেবক থেকে জানি বিরত থাকে, এবং তাদের জন্য একজন শিক্ষক রাখা হবে, তারা জানি শিক্ষার আলোকে আলোকিত হতে পারে, এবং তাদের জন্য একজন আলেম রাখা হবে, তারা জানি নামাজি কালামের ভিতরে শিক্ষায় শিক্ষিত হইতে পারে। এই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা এর আগে কথা বলেছিলাম বিএনপির এই মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলীর সঙ্গে, যার সঙ্গে রাজনীতি নিয়েই মূলত বেশি কথা হয়েছে, কিন্তু দর্শকদের দিক থেকে এবং ভোটারদের দিক থেকে যে দাবি আসলো, নানা সংকট তারা উত্থাপন করলেন, সেই সংকটগুলো বিএনপির প্রার্থীরা কিভাবে আসলে সমাধান করবেন আপনার মনে হয়? তারেক রহমান আমাদের চেয়ারম্যান, আমাদের নেতা বলেছেন যে 24 একটি পরিবর্তন হয়েছে, 71 একটি বিজয় হয়েছে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আর একটি পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা হবে উন্নয়নের, সেই পরিবর্তনটা হবে শিক্ষার, সেই পরিবর্তনটা হবে যুব সমাজের কর্মস্থান এবং নারীদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তার জন্য সহ আরও একাধিক কথা উনি বলেছে। সেই পরিবর্তনের লক্ষ্যে এই মাদারীপুর 3টি আসনে, আমি আবারও বলছি যে 3টি আসনে আমরা বিএনপি ধানের শীষে প্রার্থী বিজয় হবে, সংসদে যাবে।
তাদেরকে আমি চিনি। বিএনপির তিনজনই প্রার্থী, তিনজনই বয়সে আমার ছোট এবং তরুণ। তাদেরকে আমি বলবো, অনুরোধ করবো যে তোমরা অন্তত মাদারীপুরের উন্নয়ন তিনজন একত্রে হয়ে কাজ করো। আজকে যে ক্যাম্পাসে দাঁড়িয়ে আমি কথা বলছি, এটা মাদারীপুর একসময় ছিল সরকারি নাজিমউদ্দিন কলেজ, এখন মাদারীপুর সরকারি কলেজ। এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আমরা অগ্রণী ভূমিকা। একটি মেডিকেল কলেজ বিএনপির দাবি এবং দীর্ঘদিনের দাবি রয়েছে, এবং মেডিকেল কলেজটি আশা করি সেখানে মাদারীপুরে একটি মেডিকেল কলেজও প্রতিষ্ঠিত হবে। এবং অন্যান্য শিক্ষাক্ষেত্রে হাসপাতালের যে সেবার যে ব্যর্থতা, এইটা অস্বীকার করার কায়দা নাই। ধন্যবাদ, আসলে সেবা দিচ্ছে না। আমরা সীমিত পরিসর চেষ্টা করেছি, দল ক্ষমতায় হলে অন্তত এই মাদারীপুর সদর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালকে ঢেলে সাজিয়ে আধুনিকায়ন করে আধুনিক চিকিৎসা সেবা যাতে দোরগোড়ায় সাধারণ মানুষ পেতে পারে, সেই জন্য সচেষ্ট ভূমিকা আমরা রাখব। ভাঙ্গা থেকে বরিশাল, একারে পটুয়াখালী, কুয়াকাটা পর্যন্ত যাতে 4 লেনটা হয়, সেই ব্যাপারও আমার এখানের যারা নির্বাচিত সংসদ তাদের মাধ্যমে এবং আমি ব্যক্তিগতভাবেও এবং আমার দলীয়ভাবে চেষ্টা করব যাতে 4 লেন হয়। অর্থাৎ মাদারীপুরকে একটি আধুনিক জেলা হিসাবে সুশিক্ষিত এবং উন্নয়নশীল জেলা হিসাবে রূপান্তর করব, এবং এই জেলাকে আমরা মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, এবং শিক্ষার আলো আমরা ঘরে ঘরে ছড়িয়ে দেব। দুজনের বক্তব্যে যে কমন বিষয়গুলো আমরা দেখলাম যে তারা স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে চান, শিক্ষা খাতের উন্নয়ন করতে চান, এছাড়া সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বা মাদারীপুর গড়ার ক্ষেত্রে তারা উদ্যোগ নেবেন। জনাব দিদার হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে ঢাকা থেকে অর্থাৎ রাজধানী থেকে মাদারীপুর দূরত্ব মাত্র 90 কিলোমিটার, এবং পদ্মা সেতু হওয়ার পরে এখন আসলে দূরত্বটা খুব অল্প সময় লাগে। তো সেই হিসেবে কাঙ্ক্ষিত যে উন্নয়ন হওয়ার কথা, আমরা জানি যে এই মাদারীপুর জেলায় প্রবাসী অনেক রয়েছে এবং একই সঙ্গে এখানে কৃষিজীবী সম্প্রদায় অনেক বেশি। সুতরাং এই জায়গায় শিল্পায়নের কতটা সুযোগ রয়েছে, এবং আপনারা যদি কখনো ক্ষমতায় আসেন বা নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনারা কি করবেন? ধন্যবাদ। আজকে মাদারীপুরে যেই অবকাঠামোগত উন্নয়ন দেখছেন, এর বয়স খুব বেশি না। 10 থেকে 15 বছরের মধ্যে এই 10 তলা, 15 তলা, 12 তলা এই যেই অবকাঠামো উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের জন্য রাজনীতি খুব বেশি একটা ভূমিকা পালন করেনি। এখানের মানুষগুলো বেশিরভাগই বাইরে থাকেন। সাহসী মানুষগুলো সমুদ্র পাড়ি দিয়ে ইটালি যায়, ইটালি থেকে টাকা পাঠিয়ে এই জায়গার 10 তলা 12 তলা এই বাড়ি আজকে যে অবকাঠামো উন্নয়ন এটা দেখতেছেন। এখানে সবচেয়ে ভালো আমরা যেটা হারিয়েছি, এখানে 3 থেকে 4টা জুট মিল ছিল। আমাদের টেকরাটে একটা জুট মিল ছিল, মাদারীপুরে একটা জুট মিল, চরমুরে একটা জুট মিল। সমস্ত জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে। চাকরি দেয় কে? চাকরি তো সরকার দেয় না, চাকরি দেয় কোনো ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রি যদি না থাকে তাহলে চাকরি পাবে কোথায়? আজকে সারা বাংলাদেশের মধ্যে মাদারীপুর সবচেয়ে গরিব হলো কেন? একজন হচ্ছে বিদেশে থাকে, 10 জন বেকার। একজন বিদেশে থাকে, ওই ঘরে দেখা যায় একজনের ইনকাম দেওয়া 10 জন চলে। জরিপে গিয়ে দেখতে পাইছে যে ওইখানে কোনো মানে বেকারের সংখ্যা বেশি। তাহলে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি, অবশ্যই আমাদের এই কৃষি খাত এবং এই ইন্ডাস্ট্রি খাতগুলোকে উন্নয়ন করব, বন্ধ ইন্ডাস্ট্রিগুলো চালু করার জন্য ব্যবস্থা করব, এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি যেন গড়ে উঠতে পারে সেজন্য আমরা উদ্যোগ নেব। মাদারীপুরে 2টা বিসিক শিল্পনগরী আছে। 2টা শিল্পনগরীতে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পনগরী ছাড়া বৃহৎ কোনো শিল্পনগরী, শিল্প ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। আমরা চাইব এই বিসিক নগরীতে সুন্দর শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠুক, এবং এইখানে একটি কর্মসংস্থানের সুযোগ হোক এবং বেকারত্ব ঘুচুক। আমরা এবার সরাসরি একটু যেতে চাই আমাদের সামনে যে সম্মানিত যারা ভোটার রয়েছে। আমরা কিছুক্ষণ আগে মাদারীপুর জেলার বিভিন্ন সচেতন নাগরিক যারা, তাদের কাছ থেকে কিছু বক্তব্য শুনছিলাম। এবার আমরা সরাসরি একটু যেতে চাই, এখানে বেশ কয়েকজন নারী ভোটার রয়েছে, তরুণ ভোটার রয়েছে। এই তরুণ ভোটারদের কাছে যেতে চাই এবং নারীদের কাছে যেতে চাই। সম্ভাব্য জনপ্রতিনিধি যারা রয়েছে বা রাজনৈতিক দলগুলোর কাছে এই নির্বাচনে নারী হিসেবে আপনার প্রত্যাশা কি?
ধন্যবাদ। আমি বলতে চাই বিগত যে সরকার ছিল মাদারীপুরে নারীদের নিয়ে কোনো উন্নয়নমূলক কোনো কর্মসংস্থার কোনো ব্যবস্থা করে নাই এবং নারীরা বিভিন্নভাবে বৈষম্যর শিকার হয়েছে এবং ইকটিজিং এর শিকার হয়েছে এবং তার কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো নারীদের প্রতি কোনো তার প্রতিরোধ গড়ে তোলে নাই। কিন্তু আমি চাই মাদারীপুরে যে নাকি নির্বাচিত হবে সে যেন নারীদের নিয়ে কর্মসংস্থার ব্যবস্থা করে এবং নারীরা যেন অনেক সময় অনেক মেয়েদের পড়ালেখা করাতে পারে না, মা যদি কর্মঠ থাকে সেক্ষেত্রে মেয়েরা পড়ালেখা স্কুলে দিতে পারে, পড়ালেখা নিশ্চিত হয়। সেক্ষেত্রে এই ব্যবস্থাটা আমার জোর দাবি, মেয়েদের নিয়ে যেন একটা কর্মের ব্যবস্থা করা হয় মাদারীপুরে, আমি এটা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। একজন তরুণ ওনার কাছ থেকে আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে এই ক্রীড়াক্ষেত্রে বা অন্যান্য যে বিশেষ করে শিক্ষা খাত বা স্বাস্থ্য সংকটে আমরা কথা শুনেছি, ক্রীড়াক্ষেত্রে কতটুকু মাদারীপুর জেলা পিছিয়ে রয়েছে সেই জায়গাটায় সম্ভাব্য প্রতিনিধিদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা। আপনি যদি দেখেন আসলে ক্রীড়াক্ষেত্রে মাদারীপুর বরাবরই পিছনে আছে। বাংলাদেশের যতগুলো স্পোর্টস দেখেন সেখানে মাদারীপুর থেকে পার্টিসিপেট নাই বলে চলে। আমরা চাবো আগামী দিনের জন্য মাদারীপুর থেকে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা পার্টিসিপেট করতে পারে এবং এর পাশাপাশি এখান থেকে যারাই যে প্রতিনিধি নির্বাচিত হবে তারা যেন আগামীতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে পারে। যারা এটা উপহার দিতে পারবে আমরা তাদেরকে আগামীতে নির্বাচিত করব। ধন্যবাদ আপনাকে। আমরা এখন জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধির পক্ষে যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে চাই। শুনছিলেন আপনারা তরুণ ভোটাররা কি বলছিলেন। একদম শুরুতে ছোট্ট করে জানতে চাই জনাব দিদার হোসেনের কাছে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী যিনি প্রার্থী মাদারীপুর 2 আসন থেকে, ভোটারদের যারা দাবি জানিয়েছেন, যে ধরনের প্রত্যাশা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই যেই নারী এখানে কথা বললেন তিনি বলেছেন যে নারীদের কর্মসংস্থানের বিষয়টা। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী আমরা আমাদের 33 জন ক্যান্ডিডেটের মধ্যে 10 জনই হচ্ছে নারী। বাংলাদেশে আমরাই সবচেয়ে নারী ক্যান্ডিডেট বেশি দিয়েছি, যেখানে 30% নারী এবার সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল, সেখানে মাত্র 2% নারী অংশগ্রহণ সুযোগ পেয়েছে। তাই নারীরা পিছিয়ে আছে। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, নারীদের কোনোভাবেই পণ্যে রূপান্তরিত করা যাবে না, বিজ্ঞাপনে, ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে কোনো কটূক্তি করা যাবে না, নাটকে কোনো কটূক্তি করা যাবে না। আমরা এই ধরনের ব্যবস্থা করব, নারীদেরকে যেন সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। তারপরে ক্রীড়া নিয়ে যে কথা বলছেন, ক্রীড়া অঙ্গনের আজকে আমরা যে স্কুলে পড়ছি সেই স্কুলের আজকে মাঠ দখল হয়ে যাচ্ছে। এই স্কুলটাও আমি এই কলেজের ছাত্র, 1991 সালে জিএসএ নির্বাচন করছিলাম এই কলেজ থেকে, কিন্তু তখন এই মাঠ আরো অনেক বড় ছিল। আস্তে আস্তে ভরে ভরে মাঠকে সংকলন করা হচ্ছে, ক্রীড়ার জায়গাগুলো সংকলন করা হচ্ছে। আজকে মাদারীপুর স্টেডিয়াম, যেটা সবচেয়ে বড় একটা স্টেডিয়াম, এই স্টেডিয়াম করতে গিয়ে টাকা খাইছে, স্টেডিয়ামের মাটি ভরাট করতে গিয়ে নদী খননের টাকা লুটপাট করা হয়েছে। এইভাবে তারা মাদারীপুরের সমস্ত জায়গা, সমস্ত খাতে লুটপাটের একটা বিশাল রাজত্ব তারা গড়ে তুলছিল। তাহলে আমি চাচ্ছি আমরা যদি ক্ষমতায় যাই এই সবকিছুর অবসান ঘটাবো ইনশাল্লাহ। এবং ধন্যবাদ জনাব দিদার হোসেন। আমরা ওনার কাছে শুনছিলাম যে কোনো প্রকল্প করার নামে কিভাবে লুটপাট হয়। নিশ্চয়ই আপনার দলের যে সকল প্রার্থী রয়েছে, অর্থাৎ জনাব জাফর আলী জেলা বিএনপির আহ্বায়ক, আপনি কি বলবেন যে সামনের দিনগুলোতে ভোটারদের প্রত্যাশা শুনলেন, সেই প্রত্যাশা অনুযায়ী যে কোনো প্রকল্প নিতে গেলে কোনো লুটপাট হবে কিনা, কতটা গ্যারান্টি দিবেন আপনি, আপনার প্রার্থীরা কি করবেন? আবারও ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে। আমি শুনেছিলাম নারীদের কথা, শুনেছি যুবকদের কথা, ছাত্রদের কথা আমি শুনেছি। বিএনপির একটা স্লোগান আছে, তরুণদের প্রথম ভোট ধানের শীষে পক্ষে হোক, এবং আশা করি সেটাই হবে। এবং সেজন্য তরুণদের যথাযোগ্য মর্যাদা যথাযথ স্থানে নেওয়ার জন্যে, স্থানে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি চেষ্টা করবে। নারীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য, কর্মসংস্থানের জন্য এবং সর্বোপরি তার মান সম্মান ইজ্জত নিরাপত্তার জন্য বিএনপি কাজ করবে। আর বিগত দিনে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এটা বিএনপি দেখেছে এবং এটা বিএনপির বিরুদ্ধে সোচ্চার হয়ে
কথা বলছে এবং এটার বিরুদ্ধে বিএনপি 17 বছর আন্দোলন করে রাজপথে ছিল। বিএনপি এ পথে কোনোদিনও হাঁটবে না। বিএনপি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে এই বাংলাদেশকে বিশ্বের মুখে একটি উন্নয়নশীল দেশ হিসাবে পরিণত করবে এবং সেইটা একমাত্র তারেক রহমানের পক্ষেই সম্ভব। সেই জন্য এখানে যারা দর্শক রয়েছেন, সারা বাংলাদেশের আপমায়ের জনগণ, মেহনতি মানুষ রয়েছেন, মা বোনেরা রয়েছেন, তাদের সকলের সহযোগিতা এবং তাদের ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জনাব জাফর আলী, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম একটু মুফতি আব্দুস সোবহান, যিনি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবং 10 দলীয় জোটের প্রার্থী, আপনার কাছে যেতে চাই। আপনি শুরুতেই একজন নারী ভোটার যে প্রত্যাশা ব্যক্ত করলেন, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং নিরাপদে নারীরা যাতে চলাফেরা করতে পারেন, সেই প্রত্যাশা তিনি জানালেন এবং একই সঙ্গে তরুণদের প্রত্যাশার কথা আপনি জানলেন। প্রার্থী হিসেবে আপনি ইসলামী দলের বা এই 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে এই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন বলে মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত কথা হলো যে যিনি উল্লেখ করছেন নারীর চাকরির ব্যাপারে, তিনি চাকরিজীবী। আমার ভাবি হয় তিনি চাকরি করেন, কিন্তু আরও অন্য অন্য যে নারীরা আছেন, শিক্ষার্থীরা আছেন, ওনাদের মোটামুটিভাবে আমরা বর্তমানে অনেক ছোট ছোট কারখানা করে সেলাই মেশিন দিয়ে আমাদের পয়সা দিয়ে ওনাদেরকে আমরা আলহামদুলিল্লাহ চাকরির জন্য, আয় উন্নতির জন্য আমরা কিছু কাজ অগ্রসর হয়ে গেছি। দ্বিতীয় কথা দেখেন, নারীরটা কম না। আপনি ইসলামী ব্যাংকে যান, আরাফাল ইসলামী ব্যাংকে যান, শাহজালাল ইসলামী ব্যাংকে যান, নারীদের অধিকার ওইখানে অনেক বেশি এবং আমরাও নারীদের অধিকার দেব। যদি কেউ বলে থাকে যে আলেম সমাজের নারীরা চায় না, আমি বলবো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনি নারী ছিলেন, উনি ব্যবসা বাণিজ্য করেছিলেন, কিন্তু নারীর মতো নারী থেকে ব্যবসা বাণিজ্য করেছেন। আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে, নারীরাও ওরকম ভাবেই ব্যবসা বাণিজ্য হয়, ব্যবসা বাণিজ্য পরিচালনা করে যাচ্ছেন এবং যাবেন। তাদের কোনো নির্যাতন হয় না, নিষ্পেষিত হয় না। আমরা যদি রাষ্ট্র যদি আমরা করতে পারি 10 দলীয় জোট, আলহামদুলিল্লাহ নারীরা অন্ধকারে চলবে, কিন্তু তাদেরকে কেউ তুমি কে এই বলার সাহস পর্যন্ত পাবে না, আমি আশা করি। তারপরে আমার নৌজওয়ান ভাইরা বললেন যে আমাদের ক্রীড়া, হ্যাঁ এটা দরকার। ছাত্ররা লেখাপড়া করবে, সুশৃঙ্খলভাবে যারা লেখাপড়া করবে তাদের জন্য খেলাধুলা করার জন্য এগুলো দরকার। আবার একটা কথা বললেন যে আমাদের এই খেলার মাঠগুলো দখল হয়ে যাচ্ছে। আমরা যদি 10 দিনের জোট গঠন করতে পারি, আলহামদুলিল্লাহ খেলার মাঠ যেটা দখল আছে এটাকে মুক্ত করব, আর যেটা দখল নাই সেটাকে আমরা পরিপূর্ণভাবে উদ্ধার করে সেটাকে আমরা খেলার উপযুক্ত করব। আমরা শুনছিলাম এখানকার সম্মানিত ভোটার, সচেতন নাগরিকরা তাদের কি প্রত্যাশা এবং প্রত্যাশার বিপরীতে সম্ভাব্য জনপ্রতিনিধিরা কি বলছেন এবং তারা কতটুকু করবেন, সেই প্রসঙ্গগুলো আমরা আসছিলাম। আমরা সারাদিন মাদারীপুর জেলার বিভিন্ন অংশ ঘুরেছি এবং এই সম্মিলিতভাবে এই প্রয়াসটা ছিল যে মাদারীপুর জেলা নিয়ে রাজনীতিবিদরা অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন সব বিস্তারিত তুলে আনার চেষ্টা করেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিব এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো জেলায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।